গুড মর্নিং শিক্ষার্থীরা, তোমাকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি দুলাল চন্দ্র দেবনাথ, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, হিসাব বিজ্ঞান বিভাগের একজন প্রভাষক। যাই হোক, যারা আমাকে দেখছো, দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে অংশীদারি কারবারের দ্বিতীয় অধ্যায়ের উপর আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ে আমরা গতদিন ছকগুলো আলোচনা করেছিলাম। ছক ছাড়াও এই অধ্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় রয়েছে, যেগুলো আমরা এখন আলোচনা করব। দেখো, তোমরা খাতায় টুকে নিতে পারো, কারণ বিষয়গুলো না হলে মনে থাকবে না। আমি তোমাদের লেখার মতো সুবিধা করেই বলবো। প্রথমে দেখো, এই অধ্যায়ে কখনো কখনো তোমাকে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রশ্নে সমাপনী মূলধন থাকবে, কিন্তু উদ্দীপকে প্রারম্ভিক মূলধনের সুদ ধরার প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে তোমাকে সমাপনী মূলধনকে কিভাবে প্রারম্ভিক মূলধনে রূপান্তর করতে হবে সেই বিষয়টা আমি এখন দেখাবো। এখানে আমি 3টা নাম দিয়েছি: রাম, রহিম, লক্ষণ। 3জন অংশীদার, 2জনও হতে পারে, কম বেশি হতে পারে। এখানে দেখো, প্রথমে সমাপনী মূলধন যেটি উদ্দীপকে দেওয়া থাকবে, সেই সমাপনী মূলধনকে আমরা প্রারম্ভিক মূলধনে নির্ণয় করার জন্য তার সাথে উত্তোলন যোগ করব। আমরা সবসময় উত্তোলন বিয়োগ করি মূলধন থেকে সাধারণত, কিন্তু যখন আমরা সমাপনী থেকে প্রারম্ভিকে যাব, অর্থাৎ পিছন থেকে সামনে যাব, তখন আমরা ঠিক বিপরীত কাজটা করব। অর্থাৎ উত্তোলন আমরা যোগ করে দিব। বেতন আমরা বাদ দিয়ে দিব। কমিশন যদি কোনো অংশীদার গ্রহণ করে সেটাও বাদ যাবে। মুনাফার অংশ সেটাও বাদ যাবে। যদি পণ্য উত্তোলন থাকে সেটাও যোগ হবে। এভাবে আমরা সমাপনী মূলধনকে প্রারম্ভিক মূলধনে রূপান্তর করব। অর্থাৎ এখানে বেতন, কমিশন, মুনাফার অংশ মূলধন হিসেবে ক্রেডিট দিকে লেখা হয়েছিল, এর আগে আমরা ছকে দেখিয়েছিলাম। অর্থাৎ যোগ করা হয়েছিল এবং উত্তোলন ডেবিট দিকে লেখা হয়েছিল, অর্থাৎ বিয়োগ করা হয়েছিল। তো প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সময় ক্রেডিট দিকের দফাগুলো সমাপনী মূলধনের সাথে বাদ যাবে, আর ডেবিট দফার সমূহ যোগ হবে। এভাবে আমরা সমাপনী মূলধনকে প্রারম্ভিক মূলধনে রূপান্তর করে নেব। এরপরে আসো অংশীদারি কারবারের একটা গুরুত্বপূর্ণ বিষয়, উত্তোলনের সুদ। অংশীদারি কারবারে অংশীদাররা যার যার সুবিধা মতো উত্তোলন করে থাকে।
কেউ সারা বছরে একবার, কেউ 2 বার, কেউ মাসে মাসে, বিভিন্নভাবে উত্তোলন হতে পারে। তো এখানে দেখো উত্তোলনের সুদ ধরার যে বিভিন্ন পদ্ধতিগুলো আছে সেগুলো আলোচনা করছি। সারা বছর ধরে অংশীদার কর্তৃক উত্তোলন করার তারিখ উল্লেখ না থাকলে, এখন যদি তারিখ উল্লেখ না থাকে তারিখ উল্লেখ না থাকলে আমরা মোট উত্তোলনের উপর 6 মাসের সুদ ধরব। দেখো কিভাবে উত্তোলনের পরিমাণ, সুদের হার আর 6 মাস, মানে 12/6। এরপরে দেখো কোনো নির্দিষ্ট তারিখ থাকলে, যেমন জানুয়ারিতে, জুন, জুলাই, সেপ্টেম্বর মাস, যেভাবেই থাকুক, যদি তারিখ থাকে তাহলে আমরা সে অনুযায়ী আমরা উত্তোলনের পরিমাণ, সুদের হার এবং সময়, সময় মানে কি, এখানে 5 মাস হলে 12/5, 7 মাস হলে 12/7, 6 মাস হলে 12/6, যেভাবে থাকবে সেভাবে আমরা ধরব। এরপরে বলছে অংশীদারগণ প্রতি মাসের নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করলে। এখানে দেখো 3 ভাবে উত্তোলন করতে পারে: মাসের প্রথম তারিখে, মাঝামাঝি তারিখে আর শেষ তারিখে। অর্থাৎ প্রত্যেক মাসের উত্তোলনটাও 3 ভাবে হতে পারে। যদি প্রথম তারিখে উত্তোলন করা হয় তাহলে উত্তোলনের সুদ সমান মাসিক উত্তোলন, সুদের হার ইন্টু 6.5। 6.5 কেন? ওই যে মাসের প্রথমে হলে 6.5 হবে, অর্থাৎ 13/2। 13/2 মানে 6.5। একই রকম মাঝামাঝি হলে 6 দিয়ে গুণ হবে, আর শেষ তারিখে উত্তোলন করলে 5.5, অর্থাৎ 11/2। এটা ছিল 12/2, এটা ছিল 11/2। এভাবে আমাদেরকে প্রতি মাসে উত্তোলনের ক্ষেত্রে আমরা সুদটা ধরব। এখন আসো আরেকটা বিষয় নিয়ে। যদি প্রতি 2 মাস অন্তর অন্তর উত্তোলন করে, 2 মাস অন্তর অন্তর যদি কেউ উত্তোলন করে, হ্যাঁ, সুদের হারটা প্রশ্নে দেওয়া থাকবে, সুদের হার প্রশ্নে দেওয়া থাকবে, তখন আমরা সেভাবেই সুদ ধরবো। একজন স্মৃতি প্রশ্ন করেছে সুদের হার কি। আসলে সুদের হারটা আমাদের কোশ্চেনে, উদ্দীপকে দেওয়া থাকবে। যারা বুঝতে পারবে না তারা প্রশ্ন করো, তোমরা কমেন্টে প্রশ্ন করতে পারো, আমি সাথে সাথেই এটা অ্যান্সার করার চেষ্টা করব। এখন আসো, যদি 2 মাস অন্তর অন্তর উত্তোলন করে তাহলে কি হবে? সেক্ষেত্রে মাসিক উত্তোলন, সুদের হার ইন্টু 2.5, মানে 5/2। 2 মাস পর পর, অর্থাৎ জানুয়ারিতে উঠালো, ফেব্রুয়ারিতে উঠালো না, আবার মার্চ মাসে উঠালো, এপ্রিল মাসে উঠালো না, এভাবে সে উঠাবে। এরপরে বলা হচ্ছে প্রতি 3 মাস অন্তর অন্তর উত্তোলন করলে তখন কি হবে? 3 মাস অন্তর অন্তর উত্তোলন করলে হ্যাঁ, একটা দিয়ে বোঝানো, শাহ আলম প্রশ্ন করছে স্যার একটা দিয়ে বুঝালে ভালো হতো। এগুলো আমরা আলোচনা করব, মানে আমরা প্রথমে নিয়মটা আলোচনা করে পরে আমরা এই ধরনের অঙ্ক করব। তুমি আপাতত
সূত্রটা মাথায় রাখো। পরে যখন আমরা প্র্যাকটিস সলভ করব, মানে আমাদের প্রবলেমগুলোকে যখন সলভ করব, অ্যাপ্লিকেশন করব, তখন আমরা এই ধরনের সমস্যাগুলো নিয়েও আলোচনা করব উত্তোলনের সুদের ক্ষেত্রে। 3 মাস অন্তর অন্তর যদি উত্তোলন করে তাহলে এখানে 1.5 হবে। 1.5 কেন? মানে 3/2, অর্থাৎ 3 মাস পর পর উঠাচ্ছে। যেমন মার্চের শেষে, জুনের শেষে, সেপ্টেম্বরের শেষে, এভাবে 3 বার উত্তোলন করে এটাকে 2 দিয়ে ভাগ করছে। আর এখানে 5 বার উত্তোলন করেছিল, এই জন্য 2 দিয়ে ভাগ হবে। এরপরে বলছে যদি 4 মাস পর পর উত্তোলন করে, সেই ক্ষেত্রে হাফ, যে উত্তোলনটা হবে সুদের হার করে 2/1। এই হলো উত্তোলন সুদ নিয়ে মোটামুটি আলোচনা। এখন আমরা অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণ ও ঋণের সুদ নিয়ে আলোচনা করব। অংশীদাররা মাঝে মাঝে কারবারে ঋণ প্রদান করে থাকে, অর্থাৎ এই ঋণের উপর তারা সুদ নিয়েও থাকে। এখানে দেখা বলা হচ্ছে চুক্তিপত্রে ঋণের সুদের হার উল্লেখ না থাকে ও তারিখ না থাকে, তাহলে অংশীদারি আইনে চুক্তির অবর্তমানে প্রযোজ্য বিধান অনুযায়ী ঋণের উপর 6% হারে 6 মাসের সুদ ধরতে পারবে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। 6% হারে 6 মাসে ঋণের উপর সুদ ধরতে হবে। অর্থাৎ তুমি যখন ঋণ নিয়ে আসবে, ঋণের উপর সুদ ধরার জন্য কিছু বলবে না, তখন তোমাকে 6% হারে 6 মাসে সুদ ধরতে হবে। কিন্তু যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, যেমন ঋণের উপর 10% সুদ ধরো বলা থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই 10% বা 5% যাই বলা থাকবে তার উপর ধরবো। আবার 6 মাস এখানে যদি তারিখ দেওয়া থাকে, জানুয়ারি বা সেপ্টেম্বর, তখন আমরা সেভাবে ধরবো। যদি তারিখ না থাকে তখন আমরা 6 মাসের ধরব। এখন আমরা ঋণ হিসাবের একটা নমুনা ছক দেখব। তোমরা ইচ্ছে করলে একটা খাতায় ছক কেটে ছকটা উঠাতে পারো। ঋণ হিসাব আমরা ক্রেডিট দিকেরটা আগে আলোচনা করছি, ডান পাশেরটা। সেখানে দেখো 2018 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি বা নগদান হিসাব। যদি বিজনেস স্টার্ট করে, ঋণ নতুন করে নিয়ে আসে, তাহলে নগদান হিসাব। যদি ঋণ আগে থেকে থাকে তাহলে ব্যালেন্স বিডি লিখব, ঋণের টাকাটা। তারপরে লাভ ক্ষতি আবন্টন হিসাব বলে ঋণের সুদ। লাভ ক্ষতি আবন্টন মানে আবন্টন হিসাব থেকে এটি আসলো, আবন্টনের ডেবিটে ছিল, এখন এটা ক্রেডিট দিকে আসলো, অর্থাৎ ঋণের যিনি দাতা তার ঋণের পরিমাণ বাড়লো। ঋণের সুদটা এখানে আসবে, এছাড়া আর কিছু এখানে আসবে না। এখন ক্রেডিট দিকটা আমি যোগ করে ডেবিট দিকে লিখে সেটাকে ব্যালেন্স বিডি হিসেবে শো করব। এই বিডি ব্যালেন্স সিডিটাকেই পরের বছর জানুয়ারিতে গিয়ে বিডি করে দিব, অ্যাকর্ডিং টু রুলস বিডি করে দেব। এখন আসো অংশীদারি কারবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অংশীদারদের বেতন। এখানে দেখো বেতন নিয়ে কি বলা হচ্ছে।
অংশীদারদের বেতন সাধারণত লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট এবং মূলধন হিসাবে বা চলতি হিসাবে ক্রেডিট করা হয়। এটা হচ্ছে নিয়ম। অর্থাৎ যখন কোনো অংশীদার কারবার পরিচালনার জন্য বেতন পাবে এইরকম বলা থাকে, সেটি লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে বসবে এবং অংশীদারদের মূলধন বা চলতি হিসাবে ক্রেডিট দিকে বসবে। এটা হচ্ছে নিয়ম। কিন্তু কিছু কিছু ব্যতিক্রম থাকে, সেই ব্যতিক্রমগুলো নিয়ে আমি একটু বলছি। যেমন কোনো অংশীদার যদি তার বেতনের টাকা নগদে উত্তোলন করে, মানে টাকাটা সে নিয়ে যায়, সিয়াম একটা প্রশ্ন করেছে, তারিখ আছে কিন্তু সুদের হার নেই, তখন কি করব? ঋণের সুদের ক্ষেত্রে, আশা করি আমার মনে হয় প্রশ্নটা ঋণের সুদের ক্ষেত্রে সে করেছে, তারিখ থাকবে, সেই অনুযায়ী আমরা 6% হারে ধরব। 6% আমাকে ধরতে হবে, ঋণের সুদ আমাকে 6% ধরতে হবে। এখন যদি বলে জানুয়ারি মাসে ঋণ নিয়ে আসে, পার্সেন্টেজ নেই, তারপরে আমাকে 6% হারে সুদ ধরতে হবে। আশা করি সিয়াম বুঝতে পেরেছ। সুন্দর প্রশ্ন করেছে সিয়াম। হ্যাঁ, থ্যাংক ইউ। এখন বলা হচ্ছে বেতন নিয়ে। যে কোনো অংশীদার যদি তার বেতনের টাকা নগদে উত্তোলন করে, তো উত্তোলন যদি সে করে নিয়ে যায়, তাহলে তার মূলধন বাড়ার কোনো সুযোগ নাই। তার মানে মূলধন হিসাবে ক্রেডিট হবে না, ও শুধু আবন্টন হিসাবে ডেবিট হবে। আবন্টন হিসাবে ডেবিট হবে, মূলধন হিসাবে ক্রেডিট হবে না, কারণ সে তো উত্তোলন করেই ফেলছে, বেতনটা সে নিয়েই গেছে। বেতন যদি সে নিয়ে যায়, তাহলে তো সে আর বেতন পাবে না। এরপরে প্রশ্নে যদি বেতন চার্জ করার পর বা ডেবিট করার পর নিট লাভ দেওয়া থাকে, এরকম বলা থাকে, অনেক সময় প্রশ্নে এই ধরনের কথা বলা থাকতে পারে। এবং আরও বলতে পারে বেতন নগদে উঠিয়ে নেয়। তাহলে সে কী করলো? একদিকে এটা চার্জ করে ফেললো বা লিখে ফেললো, অন্যদিকে উঠিয়েও নিয়ে গেল, দুইটা কাজই করে ফেললো। অংশীদার বেতনটা নিয়েও গেল, অংশীদার বেতনটা আগে থেকে রেকর্ড করেও ফেললো। সেক্ষেত্রে এটি যে আবন্টন হিসাবেও আসবে না এবং মূলধন হিসাবেও আসবে না, মূলধন বা চল্লিশ কোথাও আসবে না। বেতনটা সে দুটো কাজই করে ফেললো, ডেবিটও করলো এবং সে গ্রহণও করলো। এরপরে 3 নম্বর নিয়মটা, এটাই লাস্ট নিয়ম বেতন নিয়ে। প্রশ্নে যদি বেতন চার্জ করার পর বা ডেবিট করার পর নিট লাভ থাকে কিন্তু উঠিয়ে না নেয়, তো এখানে খুব সহজ, যেহেতু উঠিয়ে নেয় নাই সেহেতু শুধু মূলধন হিসাবে আসবে, আর চার্জ করছে বলে আবন্টন হিসাবে আসবে না। কিন্তু যেহেতু সে উঠিয়ে নেয় নাই, তাই মূলধন বা চলতি হিসাবে এটাকে দেখাইতে হবে। এই হচ্ছে আমাদের অংশীদারি কারবার নিয়ে বেতন সংক্রান্ত আলোচনা। এরপরে আমরা কমিশন নিয়ে একটু আলোচনা করব। অংশীদারদের কমিশন, অনেক সময় অংশীদাররা কমিশন পেতে পারে।
কমিশনের ক্ষেত্রে দেখো দুটো বিষয়, এখানে দুটো নিয়ম আছে। একটা হচ্ছে কমিশন চার্জ করার পূর্ববর্তী নিট লাভ বা বন্টনযোগ্য লাভের উপর কমিশন, আরেকটা হচ্ছে কমিশন চার্জ করার পরবর্তী নিট লাভ বা বন্টনযোগ্য লাভের উপর কমিশন। দুটো নিয়মে কমিশন ধরা হয়। যখন পূর্ববর্তী বলবে তখন নিট লাভ বা কমিশন পূর্ববর্তী বন্টনযোগ্য মুনাফা ইন্টু কমিশনের হার বাই 100, নিচে 100 থাকবে, কমিশনের হার যা দেওয়া থাকে। আর যদি কমিশন চার্জ করার পরের নিট লাভ বা পরবর্তী নিট লাভের উপর কমিশন হয়, সেক্ষেত্রে নিট লাভ বা কমিশন চার্জ করার পূর্বের বন্টনযোগ্য মুনাফা ইন্টু কমিশনের হার ডিভাইডেড বাই 100 যোগ কমিশনের হার। শুধু পার্থক্য হচ্ছে আগের নিয়মে 100-র সাথে এখানে কমিশনের হারটা যোগ করে দিলাম, তখনই আমাদের পরবর্তীর সূত্রটা কার্যকর হয়ে যাবে। এটা তুমি প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখতে পারবে। যদি তুমি মনে করো যে না আমি দেখতে পারবে, দেখার সুযোগ আছে। এই হলো আমাদের কমিশন নিয়ে আলোচনা। তো অংশীদারি কারবারের মোটামুটি আলোচনা শেষ। আমি যতটুকু আলোচনা করেছি, একজন ছাত্র বা ছাত্রীর অংশীদারি কারবার শেখার জন্য যতটুকু প্রাথমিক জ্ঞান থাকা দরকার সবই আমি আমার পূর্বের ক্লাসে আলোচনা করেছি। তো আজকে এখন আমি একটা জিনিস দেখাচ্ছি। আমি ঢাকা বোর্ড 2019-এর যে অঙ্কটা, তোমরা সবাই বই খুলো, এটা নিয়ে একটু আলোচনা করি। ঢাকা বোর্ড 2019 3 নাম্বার দেখো আছে, তারা, ঝরা ও হীরা একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার। তারা কারবারের তারা বলতে এখানে তারা না আর কি, মানে ওরা সবাই আর কি, ওরা কারবারের লাভ ক্ষতি 2:2:1 অনুপাতে বন্টন করে নেয়। অর্থাৎ তারার হচ্ছে 2, ঝরার হচ্ছে 2, হীরার হচ্ছে 1। এরপরে আছে প্রশ্নে 1 জানুয়ারি 18 তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 60,000 টাকা, 50,000 টাকা ও 30,000 টাকা। তারা হচ্ছে 60,000, ঝরা হচ্ছে 50,000, হীরা হচ্ছে 30,000। দেখো, মূলধন ও উত্তোলনের উপর 5% হারে সুদ ধার্যের সিদ্ধান্ত হয়। এখানে আমরা অঙ্কটা আলোচনাতে দেখেছি, মূলধনের উপর সুদ ধরা হয়, উত্তোলনের উপর সুদ ধরা হয়। সেই হিসেবে মূলধনের উপর 5%, উত্তোলনের উপর 5% সুদের কথা প্রশ্নে বলা আছে। তারপরে বলা হচ্ছে তারা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য, এখানে তারা হচ্ছে একজন আর কি, ওই তারা মানে সবাই না, প্রথম অংশীদার। তারা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য
মাসিক 3,000 টাকা বেতন পাবে। মাসে 3,000 করে যদি পায়, 1 বছরে কত পায় বলো তো, কমেন্টসে জানাও। মাসে যদি 3,000 পায় তাহলে 1 বছরে পাবে 36,000। তারপরে বলা হচ্ছে, সায়েম বলছে 36,000। ঠিক আছে, ধন্যবাদ নুরুজ্জামান, আমার এক্স স্টুডেন্ট, বর্তমানে সে টিচার ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের। তারা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসে 3,000 করে বেতন পাবে। এরপরে বলা হচ্ছে, উক্ত বছরে তারা, ঝরা ও হীরার উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে 9,000 টাকা, 6,000 টাকা, 3,000 টাকা। এটা উত্তোলনের পরিমাণটা এখানে বলে দিয়েছে। এরপরে বলছে, দেখো, উপযুক্ত সমন্বয়গুলো সাধনের পূর্বে 31 ডিসেম্বর 2018 তারিখে কারবারের নেট মুনাফা দাঁড়ায় 65,050 টাকা। উদ্দীপকটা এখানে শেষ হলো এই কথা দ্বারা। এরপরে বলছে করণীয়। ক, অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো। খ, অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। গ, অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। এ হচ্ছে করণীয়। 2019 সালে ঢাকা বোর্ডে এই অঙ্কটা এসেছে, 2020 সাল চলছে, আগের বছরই এসেছে। তো আমরা এখন একটা সলিউশন করব। সবাই আমার সাথে ছক কাটো, যারা যারা দেখছো তারা ছক কাটো, হয়ে যাবে। দেখো, উত্তোলনের সুদ ক নম্বরে বলছে অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করার জন্য। তো উত্তোলনের সুদ প্রশ্নে বলা আছে 5%। এই যে প্রশ্নে বলা আছে 5%। আর আমরা যে আলোচনা করেছিলাম সেই নিয়মে দেখো কি বলা হচ্ছে উত্তোলনের সুদ ধরার ক্ষেত্রে। এই যে প্রথম নিয়মটা এখানে কার্যকর হবে। এটা উত্তোলনের সুদ সমান উত্তোলনের পরিমাণ ইন্টু সুদ ইন্টু গড় সময়, মানে 12/6। কারণ তারা উত্তোলনটা যে করেছে উদ্দীপকে, সেখানে বলা নেই যে উত্তোলনটা কখন করেছে, কোনো তারিখ দেওয়া নেই। সেই জন্য আমরা উত্তোলনের উপর 6 মাসের সুদ ধরব, অর্থাৎ 6/12। তারা সে 9,000 উত্তোলন করেছে, ইন্টু 5% ইন্টু 6/12 সমান 225। ঝরা 6,000 ইন্টু 5% ইন্টু 6/12 150। হীরা 3,000 ইন্টু 5% ইন্টু 6/12 সমান 75। আমরা উত্তোলনের সুদটা ধরলাম। খ নাম্বার করণীয়তে বলছে লাভ ক্ষতি আবন্টন হিসাব করার জন্য। তোমরা একটা ছক কাটো। তারা, ঝরা, হীরার লাভ ক্ষতি আবন্টন হিসাব। বিবরণ
টাকা টাকা বিবরণ টাকা টাকা, এভাবে একটা ছক কাটো। এখানে ছক কাটার পরে আমরা যে ছকটা আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে, ছক অনুযায়ী আমরা প্রথমে এই লাভ ক্ষতি হিসাব নিট লাভ, যেটি আমাদের প্রশ্নে দেওয়া আছে, এটি আমরা লিখে ফেলব। এটি দেখো উদ্দীপকে একদম নিচে দেওয়া আছে, এই যে উপযুক্ত সমন্বয়গুলো সাধনের পূর্বে নেট মুনাফা দাঁড়ায় 65,050 টাকা। এই নিট লাভটা আমরা নিয়ে আসলাম। বুঝতে পেরেছ? তারপরে এখন আমরা উদ্দীপকে যাই, কি কি আছে আমাদের উদ্দীপকে আমরা একটু দেখি। যেমন এখানে করণীয়তে মানে আমাদের যেটা দিতে হবে অঙ্কে, মূলধন ও উত্তোলনের উপর সুদ আর বেতন, এই তিনটা জিনিস আছে, আর কিচ্ছু নেই। মূলধনের সুদ, উত্তোলনের সুদ আর বেতন। মূলধনের সুদ ডেবিট দিকে যায়, আমরা ছকে আলোচনা করেছিলাম। দেখো অংশীদারদের মূলধন হিসাব, মূলধনের সুদ, তারা জরা হীরা, তিনজনেরটা আমরা বের করে লিখলাম। এটা আমি নিচে আবার করে দেখিয়েছি, দেখো এই যে গণনা করে মূলধনের সুদ কীভাবে বের করলাম। তারা 60,000 ইন্টু 5%, ঝরা 50,000 ইন্টু 5%, হীরা 30,000 ইন্টু 5%, অর্থাৎ যে মূলধনটা আছে তার উপর পার্সেন্টেজ করে করে বের করলাম। তুমিও গণনা করে বের করে নিবা, আর যদি তুমি ক্যালকুলেটর ইউজ করে বসাই ফেলতে পারো তাহলে তো হয়েই গেল। এই তিনটা এখানে আসলো মূলধনের সুদ। আর উত্তোলনের সুদ, এটা আমরা ক নাম্বারে বের করেছিলাম, সেখান থেকে আমরা বসিয়ে দিয়েছি। এই যে এখানে ক নাম্বারে আমাদের উত্তোলনের সুদ যে তিনটা বের হয়েছে, সেটা আমরা উত্তোলনের সুদটা বসিয়ে দিলাম। তাহলে মূলধনের সুদ, উত্তোলনের সুদ। এর বেতন, বেতন 36,000, এটা আমরা ওই যে আলোচনা করেছিলাম না, মাসে 3,000 করে হলে তারা বছরে কত পাবে। এই যে উদ্দীপকে দেওয়া আছে, দেখো এই যে মাসে 3,000 করে যদি বেতন পায়, এক বছরে পাবে 36,000। সেই 36,000 টাকা বেতন আমরা এখানে এখন ইউজ করলাম। তাহলে আমাদের উদ্দীপকের যে দফাগুলো ছিল, নিট লাভ, উত্তোলনের সুদ, মূলধনের সুদ, বেতন, আমরা সবগুলো আইটেম লিখে ফেললাম। আর কিছু আমাদের উদ্দীপকে অবশিষ্ট নেই, অর্থাৎ আবন্টন হিসাবে আসার মতো আর কিছু নেই। এখন আমরা এই বন্টনযোগ্য মুনাফাটা বের করব, অর্থাৎ ক্রেডিট দিকটা যোগ করব, কারণ ক্রেডিট দিকটা বড়, 65,500 টাকা। এই 65,500 থেকে ডেবিট দিকের 7,000, 36,000, এই দুটো দফা বাদ দিব। বাদ দিয়ে আমি আমার বন্টনযোগ্য মুনাফাটা বের করব। তুমি দেখো, এটা আমি এখানে করেছি বন্টনযোগ্য মুনাফা বন্টন। মুনাফা বন্টনের অনুপাত এটা দেওয়া আছে আমাদের উদ্দীপকে। অনুপাতগুলো যোগফল করলে 5 হয়। মোট বন্টনযোগ্য মুনাফাটা বের করছি, ক্রেডিট দিকের যোগফল বিয়োগ ডেবিট দিকের দফাগুলো, বের হলো কত? 22,500। এখন আমরা এটা ভাগ করে দিচ্ছি। তারা এই 22,500 থেকে সে পাবে 5 ভাগের 2 ভাগ, অর্থাৎ 2 ভাগ তার। ঝরাও 2 ভাগ, আর হীরা
হীরা পাবে 1 ভাগ। হীরা কতটুকু পাবে? 1 ভাগ মানে 4500। এখন আমরা এই টাকাগুলো এখানে বসালাম। 22,500 আমাদের লাভ ক্ষতি আবন্টন হিসাবটা হয়ে গেল। এখন আমরা মূলধন হিসাবটা দেখাবো। দেখো মূলধন হিসাব, পরিবর্তনশীল মূলধন হিসাব যেটি সেটি এখানে ব্যালেন্স বিডি, এটি উদ্দীপকে দেওয়া আছে। দেখো ব্যালেন্স বিডি অর্থাৎ তাদের মূলধনের পরিমাণ যেটা 60,000, 50,000, 30,000, এটি দেখো উদ্দীপকে দেওয়া আছে। পেয়েছ? হ্যাঁ, সেটাই। এরপরে লাভ ক্ষতি আবন্টন হিসাব, হেডিং দিলাম লাভ ক্ষতি আবন্টন হিসাব। ধন্যবাদ সাইম। লাভ ক্ষতি আবন্টন হিসাব এটি কেন লিখলাম? এটা একটা হেডিং দিলাম। এটা হেডিং দিলাম মানে এই দফাগুলো আবন্টন হিসাব থেকে আসবে, অর্থাৎ এই দফাগুলো অংশীদারের মূলধনের পরিমাণ বাড়াবে, বাড়লে ক্রেডিট হয়, এই জন্য আমরা এটা ক্রেডিট দিকে লিখলাম। ব্যক্তিগত হিসাব অংশীদারদের দায়। দেখো আমরা একটু ব্যাকে যাচ্ছি। আবন্টন হিসাবে ডেবিটে দেখো মূলধনের সুদ, বেতন আর মুনাফার অংশ, 3টা দফা লিখেছিলাম। সেই 3টা দফাই এখানে ক্রেডিট দিকে আসছে, দেখেছ? মূলধনের সুদ, বেতন আর মুনাফার অংশ, আর কিছুই না। আবন্টনে যেগুলো ডেবিট হচ্ছে সেগুলো এখানে ক্রেডিট হচ্ছে। ওকে চালম, ভালো করে বুঝে নাও, সামনে পরীক্ষা। এই অধ্যায়টা এখন বাসায় পড়ে একটু এক্সপার্ট হয়ে যাও। আর কোনো সমস্যা থাকলে আমাকে জানাবা। এরপরে দেখো এখন আমরা ডেবিট দিকে যাচ্ছি। অ্যাকর্ডিং টু ছক, আমি ছক আলোচনা করেছিলাম। প্রথমে আসবে উত্তোলন। উত্তোলন হচ্ছে মূলধন কমায়, মূলধন হ্রাস করে, এই জন্য ডেবিটে বসবে। উত্তোলন 3টা লিখলাম, 3 জনের 3টা, এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। তারপরে লাভ ক্ষতি বন্টন হিসাব বলে হেডিং দিলাম ডিসেম্বর 31। এটা লিখলাম উত্তোলনের সুদ। কেন? দেখো এখানে আমরা আবার একটু ব্যাকে যাচ্ছি। লাভ ক্ষতি বন্টন হিসাবের ক্রেডিট দিকে দেখো মূলধন হিসাব বলে একটা দফা আছে। নিট লাভটা কিন্তু মূলধন হিসাব বলে লেখা নেই, এই জন্য নিট লাভটা আসবে না। কিন্তু উত্তোলনের সুদের উপরে মূলধন হিসাব লেখা আছে বলে উত্তোলনের সুদটা আসবে। এখন দেখো উত্তোলনের সুদটা আমরা ডেবিট দিকে লিখলাম, 3 জনেরটা 3 জনের ঘরে লিখে আমরা
ব্যালেন্স সিডি বের করলাম। সিডি কীভাবে করলাম? ক্রেডিট দিকটা আগে যোগ করব, যেমন তারার এই দফাগুলো যোগ করে 1,08,000, সেখান থেকে তারারে 9,000 আর 225 বাদ দিলাম, তখন বের হবে 98,775। একই রকম ঝড়ার যোগ করলে 61,500, 6,150 বাদ দিলে 55,350। হীরার যোগ করলে 36,000, 3,075 বাদ দিলে 32,925। এভাবে আমরা সিডি বের করলাম। সিডি থেকে আমরা সিডিটাকে বিডি করে দিব। এই হচ্ছে আমার আজকের লেসন, এখানেই শেষ হচ্ছে। আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের, মানে বাসায় প্র্যাকটিস করার জন্য। একটা অঙ্ক এখানে আছে, তোমরা দেখে নাও। সায়েম বলছে গ নংটা আরেকটু পরিষ্কার করলে ভালো হতো স্যার। ওকে, আমরা তাহলে আরেকটু আলোচনা করি। এখানে তুমি প্রথমে ব্যালেন্স বিডিটা লিখে ফেলবে, অথবা নগদান হিসাব যাই থাকুক সেটা উদ্দীপকে দেওয়া থাকবে। তারপরে আবন্টন হিসাবে ডেবিট দিকে দফাগুলো ক্রেডিটে আসবে। আমরা যে ব্যাংকে যে লাভ ক্ষতি আবন্টন হিসাব করলাম, সেটার ডেবিট দিকের দফাগুলো ক্রেডিটে আসবে, তাহলে ক্রেডিট দিকটা হয়ে গেল। আর ডেবিট দিকে এসে প্রথমে উত্তোলনটা লিখব, কারণ উত্তোলন মূলধন হ্রাস করে, মূলধন কমলে ডেবিট হয়, এই জন্য ডেবিট দিকে লিখব। এরপরে লাভ ক্ষতি বন্টন হেডিং দিয়ে উত্তোলনের সুদ, উত্তোলনের সুদও মূলধন হ্রাস করে, এই জন্য ডেবিট, এই জন্য উত্তোলনের সুদটা আমরা লিখে দেব। অর্থাৎ যেগুলো মূলধন বাড়বে সেগুলো ক্রেডিট, যেগুলো মূলধন কমবে এগুলো ডেবিট দিয়ে আমরা মূলধন হিসাবটা করব। এরপরে আমাদের ব্যালেন্স সিডি হবে। সিয়াম, তোমার স্পেসিফিক কোনো প্রশ্ন থাকলে আমাকে করো। সায়েম, তোমার যদি কোনো আইটেম বুঝতে সমস্যা হয় স্পেসিফিক, তুমি আমাকে প্রশ্ন করো। যাই হোক, থাকলে তুমি আমাকে কমেন্টস, ওকে ধন্যবাদ, বুঝেছ। এছাড়াও তুমি যদি বুঝতে না পারো, তুমি আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারো যে কোন আইটেমটা নিয়ে তোমাকে আমি হেল্প করতে পারি, অথবা মেসেঞ্জারে। এখন আমি যে উদ্দীপকটা এখানে দেখাচ্ছি, তোমরা এটা একটু যদি উঠাই নিতে পারো, তাহলে একটা অঙ্ক বাসায় করলে তোমাদের জন্য খুব ভালো হয়, প্র্যাকটিস হয় আর কি। প্র্যাকটিস করলেই তো তুমি পারবে, আদারওয়াইজ তোমার মনে থাকবে না, তুমি ভুলে যাবে। এই উদ্দীপকটার কথা আমি বলছি। এটা অনেকটা ওই অঙ্কটার মতোই, শুধু এখানে ঋণের সুদ আর উত্তোলনের, ওই উত্তোলনের ক্ষেত্রে তুমি প্রতি মাসের শুরুতে সূত্রটা অ্যাপ্লাই করে দিবে, তাহলে হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। মাসে 2,000 করে, 12 মাসে 24,000 টাকা তার মোট উত্তোলন হবে, মূলধন হিসাবে যাবে। চেষ্টা করো, যদি এটা না পারো তাহলে তোমার বই থেকে চেষ্টা করো। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানাও, আর এই অঙ্কটা যদি পারো আমাকে করে মেসেঞ্জারে না, মানে আমাদের গ্রুপে তুমি তোমার হোমওয়ার্কটা জমা দাও। অনেকেই করতে চাচ্ছে না, ভাবছে যে এত কষ্ট করার দরকার কি, বাসায় আসি একটু সুখেই থাকি, স্যার আবার কি ঝামেলা শুরু করলো। তো করলে তারই লাভ আর কি, অনেকেই করতে চাচ্ছে না, মানে ফাঁকিবাজি দিচ্ছে আর কি। তো যাই হোক, ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।